আমি তাণ্ডবে মেগাস্টারকে যে ক্যারেক্টারটা প্লে করতে দেখলাম সেটা দেখে আমাদের মনে হয়েছে যে তার স্কিন টোনটা অনেক চাপতে হয়েছে ওই ক্যারেক্টারটার জন্য। আর প্রথমত তুমি একটুখানি আমাদেরকে বলো যে তাণ্ডবের এই প্রজেক্টটার সঙ্গে তোমার যুক্ত হওয়াটা কিভাবে? বললো যে সাকিব ভাই আসবে তো ওই দিনকার ভাইয়া আসে নাই, পরের দিন লুক টেস্ট ছিল, পরের দিন ভাইয়ার শরীর ভালো না, দ্যাটস ওয়াই আসে নাই। আমার তো আরো টেনশন বাইরে যাচ্ছে যে ভাইয়া আসছে। আমি গেলাম, দেখলাম যে সবুজ ভাই আছে, ভাইয়ার মেকআপ আর্টিস্ট, ইজ গুড, মানে ভালো মানুষ, আগেও দেখা হয়েছে ওনার সাথে। তো আমি হচ্ছে মেকআপ রুমে ঢুকে একটা সালাম দিলাম, সালাম দিয়ে আমি আবার চোরের মতো একটু বের হয়ে চলে আসছি। যেহেতু সবুজ ভাই আছে আমার একটু ফাই লাগতেছে যে ওনার ভাইয়া ওনার কাছে মেকআপ নিবে বা কিছু। তো প্রথম দিন তো আমার একটু হাতটাও কাঁপতেছিল, কারণ এত সুন্দর লোকটা, তার মধ্যে হচ্ছে ওনাকে যদি মেকআপ আমি এতটুকু দিই উনি ওইটাকে উনি এমন ভাবে গ্রহণ করে, এমন ভাবে উনি অ্যাবজর্ভ করে যে ওটা আসলে অনেক কিছুই হয়ে যায়। ব্যাপারটা এরকমই। তো ন্যাচারালি আমরা এতদিন বাংলাদেশি মেগাস্টারের যত সিনেমাই শুট হতে দেখেছি ম্যাক্সিমাম সময় সবুজ ভাইয়াই মেকআপ করিয়েছে। আচ্ছা, ইন্ডাস্ট্রির ভেতরে কখনো এরকম শুনতে হয়েছে যে সবুজকে সরিয়ে তারেক কেন? এইটা তো আসলে আমার কান অব্দি আসছে, কয়েক জায়গা থেকে আসছে, বাট তো আজকে ডেটে দাঁড়িয়ে তুমি দেশের সবচেয়ে বড় মেগাস্টার এবং একমাত্র মেগাস্টারকে মেকআপ করিয়েছো। তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা এই ব্যাপারটা আজকের ডেটে কতটা তোমাকে আরো এগিয়ে দিল বা দিচ্ছে? বাংলাদেশে প্রস্থেটিক মেকআপ কতটা রিচেবল, মানে তুমি যা যা চাইছো একটা প্রস্থেটিক মেকআপ করবার জন্য সব জিনিসপত্র সাজ সরঞ্জাম বাংলাদেশে অ্যাভেলেবল সব সময়ের জন্য। ওই রাজশাহীতে শুটের দিন যেদিন প্রচুর মানুষ জমায়েত হয়ে গেল সাকিব ভাইয়া এসেছেন শুনে, একটুখানি এক্সপিরিয়েন্স, ওই দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করবে আমাদের সঙ্গে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার এই যে অলরেডি উজবাম দিচ্ছে বডিতে, সো যেটা হচ্ছে যে তো মেগাস্টারের জন্য কি সমস্তটা আলাদা নাকি? তুমি এই যে বললে জয়া হাসানের মেকআপ তুমি করিয়েছো, সাবিলাজির মেকআপ তুমি করিয়েছো, এই ব্যাপারগুলো মানে ইকুইপমেন্টস গুলো মানে প্রোডাক্ট গুলো সেগুলো কি ডিফারেন্ট হয় নাকি একই প্রোডাক্ট? এখন যেটা হয়েছে আমি তোমার চোখে বাংলাদেশের এখন সেরা মেকআপ আর্টিস্ট কে? আমার চোখে তো আমি, তুমি যদি বলো যে তোমার চোখে সবচেয়ে খারাপ কে, সেটাও আমি আসলে নিজের ঢোলটা নিজেই পিটাই, দরকার নেই আমার মানুষকে পিটানে। যে রিসেন্টলি আমরা দেখলাম তাণ্ডব মুক্তির জাস্ট 6-7 দিনের মাথাতেই পাইরেসি হয়ে গেল, মানে এইচডি কোয়ালিটিতে ছবিটা লিক হয়ে গেল, এবং এটা তাণ্ডবের আগে বরবাদের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটেছে। তো এটা কি তুমি ফিল করেছো যে শুধুমাত্র সাকিব ভাইয়ার ছবির ক্ষেত্রেই ব্যাপারগুলো হচ্ছে আর কোনো ছবির ক্ষেত্রে হচ্ছে না? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা অনলাইন পডকাস্ট এপিসোড নিয়ে। আজ আমরা যাকে সঙ্গে পেয়েছি আপনারা এই মানুষটাকে অনেকেই চেনেন, আবার অনেকেই হতে পারে চেনেন না, কেননা এই মানুষটা খুব একটা ক্যামেরার সামনে আমি এর আগে অনেকবার দেখিনি। যারা রিসেন্টলি আমরা তাণ্ডব দেখেছি, যখনই আমরা মেগাস্টারকে পর্দায় দেখি আমরা নতুন ভাবে তাকে আবিষ্কার করি। এমনি তিনি দেখতে প্রচন্ড সুন্দর, কিন্তু একটা ক্যারেক্টার প্লে করতে গেলে সেই ক্যারেক্টারটাকে দেখতে কেমন লাগবে, মেকআপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে সঙ্গে পেয়ে গেছি মোহাম্মদ তারেক আহমেদ ভাইয়াকে। ভাইয়া, ফার্স্ট অফ অল বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এই যে লাইফটা করতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে এবং শরীরটাও ভালো লাগতেছে। আমরা তাণ্ডব দেখেছি, তাণ্ডব অনেক মানুষ দেখেছি। আমি দেখছিলাম তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা, তুমি প্রচুর কাজ করেছো, এখনো করছো, ভবিষ্যতেও করবে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে বোধহয় তাণ্ডবই তোমার প্রথম কাজ। হ্যাঁ, আমার আসলে ব্যাপার যেটা হয়েছে যে আমি তো অনেক দিন যাবত ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো আমার যেটা আছে না যে ষোলকলা পূর্ণ ব্যাপারটা, ওইটা আসলে আমি এবার তাণ্ডবে মানে পেয়ে গেছি। কারণ হচ্ছে আমি সবার সাথেই কাজ করেছি, সবার সাথে আমার বিজ্ঞাপন যেহেতু করি, আমি নর্মালি ফ্যাশনে কাজ করি, সো আমি তো সিনেমা খুব কম করি, মানে এখন পর্যন্ত খুবই কম করা হয়েছে। তো আমার আসলে একটা মানে খুবই আফসোস ছিল যে আমি আসলে কবে ভাইয়ার সাথে কাজ করতে পারবো বা কিছু। তো সেইটা আসলে আমার তাণ্ডবে এসে আমার ওই মানে ষোলকলা যে পূর্ণ হয়, যে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি একটা মেকআপ আর্টিস্ট, আমার আসলে সবার সাথে কাজ করা হয়েছে, কিন্তু আসলে সাকিব খানের সাথে কাজ করা কখনো হয় নাই। তো এবার সেটা পূর্ণ হয়েছে এবং ভাইয়ার সাথে কাজ করতে পেরে আমি খুবই
মানে গর্বিত, নিজেকে নিজে অনেক গর্বিত মনে করছি। আমরা যতবার মেগাস্টার শাকিব খানকে সামনে থেকে দেখেছি, উনি উইথ মেকআপ হোক উইদাউট মেকআপ হোক, উনি এমনি প্রচন্ড সুন্দর দেখতে। আমি তাণ্ডবে মেগাস্টারকে যে ক্যারেক্টারটা প্লে করতে দেখলাম, সেটা দেখে আমাদের মনে হয়েছে যে তার স্কিন টোনটা অনেক চাপতে হয়েছে ওই ক্যারেক্টারটার জন্য। আর প্রথমত তুমি একটুখানি আমাদেরকে বলো যে তাণ্ডবের এই প্রজেক্টটার সঙ্গে তোমার যুক্ত হওয়াটা কিভাবে? আচ্ছা, তাণ্ডবের এই প্রজেক্টে যুক্ত হওয়া বেসিক্যালি আমি হচ্ছে একটা বিজ্ঞাপন করছিলাম, অ্যাডভার্টাইজ। সেখানে আমার মেইন কাজ ছিল জয়া আপা। তো জয়া আপার সাথে আমি নর্মালি সবসময় কাজ করি, এবং হচ্ছে জয়া আপা আমার খুব পছন্দ করে আমার। তো জয়া আপা বলতেছিল যে তারেক আমি একটা সিনেমা করতেছি, তুমি কি করতে পারবে কিনা। তা আমি তো আসলে হুটহাট সিনেমায় ঢুকে যাব এরকম প্ল্যানও নাই। তো আমি সিনেমা করলে একটু প্রি প্ল্যান, একটু আগে থেকে 1 মাস একটু প্রি প্রোডাকশন করে তারপরে নর্মালি সিনেমা। তো পরে আপু বলতেছে তারেক এটা তুমি করো 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 করো, অনেকবার বলছে ওই 2 দিন বিজ্ঞাপনের শুটের মধ্যে। পরে আপুরে বললাম যে আচ্ছা, ঠিক আছে আপু, আমি তাহলে কালকে যাই, আগে দেখি কথা বলে। তো নর্মালি অ্যাজ ইউজুয়াল আমি গেছি, যাওয়ার পরে রাফি ভাইরে পাই নাই ওদিনকার বেসিক্যালি। তো রাফি ভাইরে না পাওয়াতে আমি আচ্ছা ঠিক আছে, তারপর ওদের ওখান থেকে যখন হচ্ছে রাফি ভাইয়ের স্টুডিও থেকে আমাকে গল্পটা বললো, আমার খুব ছোট করে বলছে, কারণ আমি যেহেতু লক না, যেহেতু এখন ওই প্রজেক্টে ঢুকিনি, তো আমাকে ছোট্ট করে বলছে। তো ছোট্ট করে ঢোকার বলার পরে আমার খুব ভাল লাগে। আমার গল্পটা খুব চিত্তি নিয়ে, আমি যতটুকু শুনছি খুব চিত্তি নিয়ে শুনছি আর কি বেসিক্যালি। তারপরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে করি। তো ইমিডিয়েট আবার বিকালে যে আপা ফোন দিছে, তারেক তুমি কি গেছিলা? বললাম জি আপু গেছিলাম, আমি গল্পটা শুনছি, আমি করব, অসুবিধা নেই। তো আমি তো এরপর রাজি হইলাম, তারপরে শুরু করলাম কাজ। আমি ঠিক গল্পটার মানে শুটিং এর মেবি 6 দিন আগে ঢুকতে পেরেছি ওখানে, এবং 6 দিন আগে আমি হচ্ছে 6 দিনের ঠিক আমি 5 দিন আগে স্ক্রিপ্ট পাই, পুরা স্ক্রিপ্টটা পাই। তারপরে স্ক্রিপ্টটা পড়তে আমার 3 দিন লাগে, মানে গল্প অলরেডি শুটিং শুরু হয়ে যাবে। তো তারপরে আমি কি করব, আমি আসলে তো একটু প্রি প্ল্যান না থাকলে, একটু প্রি প্রোডাকশন না থাকলে, তো ওদের টিম অনেক ভালো, রাফি ভাইয়ের টিম অনেক ভালো, যারা হচ্ছে প্রি প্ল্যান করা, ওদের প্রি প্রোডাকশন করা। সো আমি ওদের প্রি প্রোডাকশনেই আমি আসলে ওই কাজটা করি। এবং যেটা হয় যে প্রথম দিন সাকিব ভাই এত লুক টেস্ট ছিল আমাদের, যেদিন লুক টেস্টের দিন প্রথম দিন জয়া আপা আসছে, বললো যে সাকিব ভাই আসবে আসবে, তো ওই দিনকার ভাইয়া আসে নাই। পরের দিন লুক টেস্ট ছিল, পরের দিন ভাইয়ার শরীর ভালো না, দ্যাটস ওয়ে আসে নাই। আমার তো আরো টেনশন বাইরে যাচ্ছে যে আমি তো কখনো কাজ করি নাই, আমি তো এই লোকটাকে সারা জীবন দেখছি, সবসময় সবার কাছে শুনছি, যেহেতু কাজ করি নাই শুনছি, কেমন হবে বুঝতেছি না। সো একটু টেনশন কাজ করতেছিল। তারপরে আমরা শুটিং এর দিন সকালে শুনলাম যে ভাইয়া আজকে আসবে, আমাদের এফডিসি তে শুটিং, ভাইয়া আজকে আসবে, আজকে বিকালের দিকে লুক টেস্টটা করবে। আচ্ছা ঠিক আছে। তো রাফ ভাই আমাকে একটা লুক রেফারেন্স দেখায়, সাকিব ভাইয়ের মেকআপটা কেমন হবে, স্কিন টোনটা কেমন হবে, সবকিছু দেখাইছে। দেখানোর পরে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা অলরেডি শুটিং শুরু করে দিচ্ছে, জয়া আপা ছিল ওই দিন, মেকআপ টেকআপ শেষ, শুট শুরু, বাকি সবাই ক্যারেক্টাররা ছিল। তো সবাই খুব সুন্দর করে, কারণ গল্প ওয়াইজ হচ্ছে সুন্দর করে রেডি করে ফেলছি, কিন্তু ওই যে মানে সবাই রেডি, সবার গল্প সবার ইয়ে, কিন্তু আমার মধ্যে একটা টেনশন কাজ করতেছিল যে সাকিব ভাই আসবে, আচ্ছা ওনার মেকআপটা করব, ওনার মেকআপটা পছন্দ হবে কিনা, আমি জীবনে তো কাজ করি নাই ওনার সাথে, আমাকে পছন্দ হবে কিনা। তো আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক হইতেছে। দেন বিকালবেলা সাকিব ভাই আসছে, আসার পরে আচ্ছা ওকে ভাইয়া আসছে, আমি গেলাম, দেখলাম যে সবুজ ভাই আছে, ভাইয়ার মেকআপ আর্টিস্ট, ইজ গুড, মানে ভালো মানুষ, আমার আগেও দেখা হয়েছে ওনার সাথে। তো আমি হচ্ছে মেকআপ রুমে ঢুকে একটা সালাম দিলাম, সালাম দিয়ে আমি আবার চোরের মতো একটু বের হয়ে চলে আসছি। যে আমি তো আসলে জানি না যে, যেহেতু সবুজ ভাই আছে, আমার একটু সাই লাগতেছে যে ওনার ভাইয়া ওনার কাছে মেকআপ নিবে বা কিছু। তো আমি চলে আসার পরে ভাইয়া আমাকে আবার ডাকাই, সাকিব ভাই ডাকায় বলতেছে যে গেছি, যাওয়ার পরে আবার গেছি, যাওয়ার পরে বলতেছে কি তুমি চলে গেছো কেন, মেকআপ করো। আমি তখন হচ্ছে সাহস পাইছি যে আচ্ছা ওকে ফাইন, তাহলে আমি তার কাছ থেকে হচ্ছে অলরেডি অ্যাপ্রুভ, আমাকে সে দেখছে, দেখে সে অবজার্ভ করে ফেলছে, এবং হচ্ছে তাহলে আমি অ্যাপ্রুভ। আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে, কি করবা বলো। তো পরে আমি ভাইয়াকে দেখাইলাম যে ভাইয়া এরকম এরকম আমরা লুকটা করতে চাই, ঠিক আছে করো। তো প্রথম দিন তো আমার একটু হাতটাও কাঁপতেছিল, কারণ এত সুন্দর লোকটা, তার মধ্যে হচ্ছে এই
এই স্কিন টোনটাকে আমার হচ্ছে ওয়েদার করে বেসিক্যালি ওনার স্কিন টোন থেকে আমার প্রায় 3 থেকে 3.5 স্টেপ ডাউন করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন লুক টেস্ট করি, লুক টেস্টটা একদম ফাইনাল লুক টেস্ট, মানে হচ্ছে আমাদের সিনেমার শেষের দিকটায় যেরকম যেই টাইপ অফ হবে ওই রকম ব্লাড আছে, অনেক জায়গায় আছে। সো আমি আচ্ছা ঠিক আছে, তো শুরু করলাম। তো উনি দেখলাম যে খুব সুন্দরভাবে জিনিসটারে হচ্ছে মানে, আর ওনার যেটা ব্যাপার সেটা হচ্ছে ওনাকে যদি মেকআপ আমি এতটুকু দিই, ওইটাকে উনি এমন ভাবে গ্রহণ করে, এমন ভাবে উনি অ্যাবজর্ভ করে যে ওটা আসলে অনেক কিছুই হয়ে যায়। ব্যাপারটা এরকমই। তো এবং এরপরে আসছে রাফি ভাই এসে হচ্ছে রাফি ভাই আমাকে ভাইয়ের কাছে সুন্দর করে প্রেজেন্ট করছে। মেকআপ শুরু করছি পরে ভাইয়ের কাছে আসার পরে রাফি ভাই বলতেছে যে কি তারেক, বিজ্ঞাপনের মার্কেট তো খালি হয়ে যাবে, তুমি যে সিনেমায় আসছো। আমি বলছি যে না, খালি হয়ে যাবে না ভাইয়া, হবে আর কি, কাজ হবে। পরে ভাইয়ারে বলতেছে যে রাফি ভাই বলতেছে ভাইয়া ও কিন্তু বিজ্ঞাপনের সাকিব খান, হ্যাঁ ও কিন্তু মেকআপ আর্টিস্ট হিসেবে বিজ্ঞাপনের সাকিব খান। তো আমার তো আরো বুস্ট আপ হয়ে গেল যে ঠিক আছে, আমার ডিরেক্টরও আমার খুব সুন্দর ভাবে। এরপরে কনফিডেন্ট নিয়ে কাজটা করলাম এবং হচ্ছে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে আমার প্রথম দিন। এবং ভাইয়া খুব খুশি হয়েছে যে আমি যেই লেআউটটা দেখাইছি ওনাকে অ্যাজ ইট ইজ একদম ওরকমই হুবহু হয়েছে। এবং ভাইয়াও খুব খুশি যে না ঠিক আছে। এরপরে তো আস্তে আস্তে শুট করলাম আমরা, তার আস্থার জায়গাটায় আমি পৌঁছাইতে পারছি আর কি পুরা সিনেমায়। এবং সেও চেষ্টা করছে যে আমাকে ওইটুক জায়গা দেওয়ার, যে আমি যেন কাজটা ঠিকঠাক ফ্রিলি করতে পারি আর কি। এই তো, আর বাকি তো সবাই ছিল, সবাই তো আমাকে খুবই পছন্দ করে। জয়া আপা, তারপরে হচ্ছে সাবিলা ছিল, সাবিলার মেকআপটা করলাম। মোটামুটি খুব ভালো এক্সপিরিয়েন্স ফর তাণ্ডব ফর মি। আজকের ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি তোমার ইনস্টাগ্রামটা দেখছিলাম, তুমি যা যা কাজকর্মগুলো করো মোটামুটি তুমি আপ টু ডেট রাখার চেষ্টা করো ইনস্টাগ্রামে। তো আজকের ডেটে দাঁড়িয়ে তুমি দেশের সবচেয়ে বড় মেগাস্টার এবং একমাত্র মেগাস্টারকে মেকআপ করিয়েছো। তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা, এই ব্যাপারটা আজকের ডেটে কতটা তোমাকে আরো এগিয়ে দিল বা দিচ্ছে? সোশ্যাল মিডিয়া তো বরাবরই আমাদের যে ওয়ার্কিং প্রসেস, আমাদের যে কাজ, সো আমাদের কাজের ক্ষেত্রে আসলে প্রথমত একটা গুড নেটওয়ার্ক তৈরি হয়। হ্যাঁ, যেটা হচ্ছে আগে হয়তো বা মুখে মুখে ছিল, একজন আরেকজনের সাথে একটা জায়গায় গেলে দেখা হইতো, কিন্তু এখন বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে এই যে গুড নেটওয়ার্কটা, এটা খুব ভালোভাবে তৈরি করা যায়। এবং আমি যদি বলি, আজকে তারেক হওয়ার পিছনে সোশ্যাল মিডিয়ার অনেক বড় অবদান আছে এবং এটা আসলে অস্বীকার করার মতো কিছু নাই। এবং আর কি বলবো, আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতেই আসলে আমাদের সমস্ত কাজ থেকে শুরু করে সবকিছু এখান থেকেই মানুষ দেখতে পায়। বা আমার নিজের আপগ্রেড, মানে আমি যতটুকু আমাকে আপগ্রেডেড করছি বা আমি যতটুকু আমাকে প্রেজেন্টেবল করছি, সেটাও আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করা হয়েছে। আমি মনে করি এটাই হচ্ছে বড় একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের কাজটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এটা আমি মনে করি। তুমি একটু আগে সবুজ ভাইয়ের কথা বললে, শুনে খুব ভালো লাগলো। সবুজ ভাইয়ের সঙ্গে আমাদেরও খুব ভালো রিলেশন। আমি তোমার সঙ্গে এটা শেয়ার করতে চাই, যেদিন ভাইয়ার সঙ্গে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল দরদের সময় বেনারসে, সবুজ ভাইয়া না থাকলে আমাদের ভাইয়ার সঙ্গে দেখাই হতো। তো তুমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে যে তুমি প্রথমে গেলে তখন সবুজ ভাই অলরেডি গ্রিন মানে রুমে, মেকআপ রুমে, তারপরে তোমার সেখানে এন্ট্রান্স হলো। তো আমি জানতে চাইছি বা একটা দর্শকের মধ্যেও একটা কনফিউশনের জায়গা আছে যে তাণ্ডব সিনেমায় কমপ্লিটলি তুমি সাকিব ভাইয়াকে মেকআপ করেছো নাকি তুমি এবং সবুজ ভাই দুজনেই ছিল? আচ্ছা, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথম দিন মেকআপ তো আমিই করেছি এবং সিনেমার শেষের দিন অবধি আমি করে শেষ করেছি সিনেমাটা।
যেটা হয়েছে যে সবুজ ভাই প্রতিটা টাইমের প্রথম 17 দিনের মতো উনি ছিল, তারপরে উনি একটু সিক হয়ে যায়, এরপরে আর শুটে আসে না। তো মাঝখানের জায়গাগুলায় যেটা হচ্ছে যে প্রথম দিন থেকে আমার তো আসলে পুরো সিনেমাটা নেওয়া। আমি সকালে ভাইয়ার মেকআপ করে তারপরে হচ্ছে সারাদিন আমি আসলে ভাইয়ার টাচ আপ দেওয়ার মতো ওই সময়টা আমি আসলে পাইতাম না, কারণ হচ্ছে আমার জয়া আহসানকে দেখতে হইতো, আমার হচ্ছে আরো আর্টিস্ট যারা ছিল আমাদের তাদেরকেও দেখতে হইতো। তো সবকিছু মিলায় যে সবুজ ভাই আসলে আমাকে খুব বড় একটা হেল্প করছে, যে ভাইয়া যখন সেটে থাকতো থাকতো উনি আসলে ওই মেকআপটাকে ঠিকঠাক মানে ঠিকঠাক মতন শুটে যেন থাকে সেটা রাখতো আর কি। তো দুজন মিলেই করছি। এটা তো আসলে একার ক্রেডিট না। সাকিব ভাইয়ের মেকআপ তো আমি আগে কখনো করিনি, আমি আবার করতাম, আমার সবুজ ভাইরা বলতাম সবুজ ভাই আপনি একটু দেখেন তো ঠিক আছে না, সবুজ ভাই বলতো যে ভাই আমি একটু করে করেন এখানে, সবুজ ভাইও করতো। সো বেসিক্যালি ব্যাপারটা প্রথম থেকেই আসলে ডিরেক্টর তো আমাকে দিয়ে করাইছে। সো আমি মেনটেন করার চেষ্টা করছি যেন আমি করতে পারি। সবুজ ভাই মানে একদম সবসময় ছিল, যতদিন আমাদের শুট ছিল ততদিন। হ্যাঁ 17 দিনের মতো ছিল সবুজ ভাই, এফডিসি পার্টের পরে আর সবুজ ভাই আসে নাই, কিন্তু যতদিন সবুজ ভাই ছিল খুব ভালো, আমার জন্য রিল্যাক্স টাইম ছিল। কিন্তু সবুজ ভাই না আসার কারণে লাস্টের যে 20 দিনের মতো শুট ছিল, ওই 20 দিন আমার উপর দিয়ে খুব প্রেসার গেছে, কারণ হচ্ছে আমার সাকিব ভাইয়া ছিল, জয়া হাসান ছিল, ওই মানে বাকি আর্টিস্টদেরও আমার দেখতে হয়েছে। সো আমার আসলে খুব হার্ড টাইম গেছে। বাট সবুজ ভাই যে কদিন ছিল আমার ভাইয়াকে নিয়ে আসলে ওই টেনশনটা করতে হয় না। ওই কিন্তু ওভারঅল মেকআপ আসলে পুরা সিনেমা মেকআপটাই আমি করে একদম A to Z, মানে পুরাটা টাইম আমি চাইতেছিলাম যে সবুজ ভাইও ওই সবুজ ভাই থাকলে আমার জন্য ভালো হয়, আমি সবসময় চাই এবং চাইতেছিলাম। পরে সবুজ ভাই লাস্টে একটু অসুস্থ হয়ে যাওয়ার পরে আর সিনেমায় কন্টিনিউ করতে পারে নাই। আমরা আফটার কোভিড প্রিয়তমা সিনেমাটা দেখেছি, তুমিও দেখেছো নিশ্চয়ই, এবং সেখানে সাকিব ভাইয়ার যে বৃদ্ধ লুকটা ছিল সেটা ভীষণ প্রশংসিত হয়েছে। আচ্ছা, তাণ্ডবের আগে বরবাদ তোমার দেখা হয়েছিল? বরবাদেও একটা প্রস্থেটিক মেকআপের ব্যাপার ছিল। বাংলাদেশে প্রস্থেটিক মেকআপ কতটা রিচেবল, মানে তুমি যা যা চাইছো একটা প্রস্থেটিক মেকআপ করবার জন্য, সব জিনিসপত্র সাজ সরঞ্জাম বাংলাদেশে অ্যাভেলেবল সব সিনেমার জন্য? এইটা আসলে কিচ্ছু অ্যাভেলেবেল না। বেসিক্যালি আমি প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট না, প্রথমত আমি এটা বলি সবাইকে। আমি আসলে গ্ল্যামার মেকআপ আর্টিস্ট। প্রস্থেটিক টুকটাক খুব ছোট জিনিসপত্র ওগুলা হয়তো বা আমি করি। তাছাড়া আমার আসলে রক্ত খুব ভয় লাগে। বেসিক্যালি আমি আসলে একটু আমার বাবার মতো হয়েছে, আমার বাবাও রক্ত ভয় পায়। সো যেটা হয়েছে যে প্রস্থেটিক আমাদের দেশে একদমই অ্যাভেলেবেল না, কারণ হচ্ছে আমাদের এখানে প্রস্থেটিক মেকআপ আর্টিস্টও খুবই কম, যার জন্য আসলে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল না। আমি এবার শুট করার সময় আমি SBF কে দিয়ে সব ইন্ডিয়া থেকে আনাই। আমি যতগুলো আমার জিনিসপত্র লাগবে আমি আবার হচ্ছে একটু পিপিডি করে প্রি প্ল্যান করে আমি আসলে কি করতে চাই এইগুলো আমি হচ্ছে একদম পিপিডি করে ওদেরকে হচ্ছে পাঠিয়ে দিচ্ছি যে আমার এই মেকআপের জন্য আমার এই প্রোডাক্ট লাগবে। সো SBF খুব আমার হেল্প করছে, ওদের সিনেমা ওরা যা লাগবে ওরা সব ব্যবস্থা করে দিবে এরকম একটা। তো ইন্ডিয়া থেকে আমি প্রস্থেটিক যা যা আমার লাগছে আমি সব নিয়ে আসি। বেসিক্যালি হচ্ছে যেমন আমরা যখন শ্রীলঙ্কায় শুট করলাম, যে মেইন যে হচ্ছে স্বাধীন এবং হচ্ছে মিখাইলের যে চরিত্রটা যেখানে আমাদের একটু ক্রস ম্যাচ আছে, হ্যাঁ ওখানটায় হচ্ছে ভাইয়ার যে মারামারিটা হয় ওই অ্যাকশন সিনটার মধ্যে ভাইয়ার জন্য আমি চোখে আই ব্লাড নিচ্ছি, তারপরে হচ্ছে তোমার ক্যাপসুল নিচ্ছি, ব্লাড ক্যাপসুল। তো ভাইয়ার আই ব্লাডটা ভাইয়ার দেখে বলতেছে যে তার আগে এটা কি আসলে চোখে দেয়? আমি বলছি ভাইয়া আমি তো জানি দেয়, আমি তো ইউজও করছি, তারপর আমি পরে নিজে চোখে দিচ্ছি। 2 চোখে আমি দিয়ে তারপরে হচ্ছে ভাইকে দেখেছি যে ভাইয়া আসলে এই জিনিসটা এই ফিলিং হয়, মানে দেখতে এরকম লাগে ক্যামেরায়। তারপরে ভাইয়া বলতেছে ও আচ্ছা ঠিক আছে, তাইলে তো সুন্দর লাগবে, তাহলে এটাই দিব। আমি আবার নিজের উপরে একটু এক্সপেরিমেন্ট করে করে চেষ্টা করি যে আর্টিস্টে কমফোর্ট জায়গাটা দিতে, যে আমি নিজে দিচ্ছি দেখতে পারেন ভাইয়া আপনি দিয়ে সুন্দর লাগে। তো পরে উনিও ওই সময় ওই জিনিসগুলো অ্যাপ্লাই করছে। আমি মোটামুটি প্রস্থেটিকের জন্য আমাদের দেশে আসলে হাব নাই, কোনো কিছু নাই। সো আমরা যা লাগে ইন্ডিয়া থেকে নিয়ে আসি। আমি তোমার ইনস্টাগ্রামে একটা মানে রিল দেখছিলাম, ওই রাজশাহীতে শুটের দিন যেদিন প্রচুর মানুষ জমায়েত হয়ে গেল সাকিব ভাইয়া এসেছেন শুনে,
একটুখানি এক্সপিরিয়েন্স, ওই দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করবে আমাদের সঙ্গে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার এই যে অলরেডি উজবাম দিচ্ছে বডিতে, সো যেটা হচ্ছে যে এইটা আসলে একটা স্বপ্ন, মানে ওনাকে নিয়ে, ভাইয়াকে নিয়ে আসলে শুট করা, মানে আউটডোরে বাংলাদেশে শুট করা। আমি তো বাইরে শুট করি নাই ভাইয়ের সাথে, শ্রীলঙ্কায় ওখানে আসলে আমরা বাইরে ছিলাম ওনা শুট করার জন্য, কিন্তু বাংলাদেশের মধ্যে ভাইয়াকে নিয়ে বাইরে শুট করা, ও মাই গড, এইটা আসলে মানে খুবই কষ্ট, খুবই কষ্ট। তার মধ্যে এখনকার সময় তো হচ্ছে রিলস এর সময়, মানুষের হাতে হাতে ফোন, তার মধ্যে লুক রিভিল হয়ে যাওয়ার একটা বিশাল পায়তারা, মানে এইগুলা করবো না মেকআপ করবো, আসলে এটাই খুঁজে পাওয়া যায় না। আমি কত মানুষের হাত থেকে ফোন সরাই ফেলছি, এই ফোন অফ করেন, এই করেন, সেই করেন, এইগুলা আল্লাহ। আর মানে স্টারডম, মানে এটা যে মানে ভাইয়ার সাথে কাজ করলে এবং আউটডোরে গেলে আমাকে থেকে নাম্বার জোগাড় করছে আমি জানি না, আমার নাম্বারটা খুবই হিডেন। থেকে নাম্বার জোগাড় করছে 2-3টা, মানে সেটা সাকিবিয়ান হইতে পারে, আমি সম্মান করি সাকিবিয়ানদের। 2-3 জন আমাকে ফোন দিছে, ভাইয়া আমরা তো হোটেলের নিচে, আমরা একটু ভাইয়ার সাথে দেখা করবো। আরে ভাই, হোটেলের নিচে কি করতেছেন আপনি? আপনি শুটিং এ যান। ভাইয়া শুটিং কই? এখন আমি তো জানি না শুটিং কই, আমি আগের দিন যে এখানে শুটিং করছেন ওই লোকেশনের নাম বলে দিস, কিন্তু ওইখানে আমাদের ওই দিন শুটিং না। তো ওইখানে যায় লোকজন বসে আছে, প্রচুর মানুষ, আল্লাহ। এরপরে হচ্ছে আমরা যেখানে যাই, আমার তো মনে হইতেছে যে আমি চাপ খেয়েই মারা যাবো ওইখানে, এত মানুষ, ভাই রে ভাই। তো এটা একটা বড় এক্সপিরিয়েন্স যে ভাইয়ার সাথে শুট করতে গেলে যে মানে মিনিমাম 10-12টা হচ্ছে বাউন্সার লাগবে, আর মিনিমাম 2-3 গাড়ি পুলিশ লাগবে, নাইলে আসলে শুট করা সম্ভব না। আর আমাদের নিজেদের লোক তো আছে। আমরা প্রায় হচ্ছে তোমার ওই দিনকার শুটে আমাদের শুধুমাত্র নিজেদের থেকে ছিল যে তোমার বাউন্সার ছাড়া আমরা এলাকার কিছু লোকজন নেই শুটের জন্য, সেখানে প্রায় তোমার 60 পিপল ছিল যারা হচ্ছে মানুষ কন্ট্রোল করবে, তাও পারে নাই। মানে 60 জন শুধু এক্সট্রা লোক, তাও পারে নাই। এবং হচ্ছে আমাকে তো ধরো, আমি নর্মালি রাস্তা দিয়ে আইসা গেলে আমাকে বলতেছে ওই যে সাকিব খানের মেকআপ ম্যান, ওই যে সাকিব খানের মেকআপ। আরে ভাই, তুই চিনলি কেমনে আমারে? ও হচ্ছে ওই যে রিলসে দেখছে, ওই যে মেকআপ করতেছি ভাইয়া, আর ওই সময় একটা রিলস করছে, ভিডিও করছে। নর্মালি মানে রাজশাহীতে নর্মাল রাস্তা দিয়ে হাইটা গেলেও আমাকে হচ্ছে চিনে ফেলতেছে মান। তারপরে আমরা হচ্ছে যে লোকেশনে শুট করতেছি সেখানে তো গার্ড রাখা, ঢুকতে দেওয়া যায় না সবাইকে। তো আমি হচ্ছে এরকম রিক্সা দিয়ে নাইমা ঢুকতে, তো ওইখানে যে আনসার ছিল, তো আমি অনেকটু ঢুকে আবার ব্যাক করছি, দেখে বলছে আমার আটকাইলেন না, আমার কেন আটকান নাই? আমার বলে আপনার চিনি, আপনি আমার কেমনে চিন? বলে আপনি ওই যে সাকিব খানের মেকআপ করেন না? ও মাই গড, মানে ওই মানে প্রত্যেকটা মানুষ মানে চিনে দিচ্ছে ভাইয়ার জন্য আসলে। বেসিক্যালি ভাইয়ার পাশে দেখছে, ভাইয়ার আগে পরে দেখছে, তাইলে মেকআপ করতেছি। অনেক রিলস ভাইরাল হলো না ওই সময়, এই আর কি। মানুষজন অনেক অনেক কষ্ট ভাইয়ারে নিয়ে শুট করে, ভাইয়া করতেও চায় না এই জন্য দেশে। তুমি তো এখনো পর্যন্ত অনেক আর্টিস্টকে মেকআপ করিয়েছো, তো ন্যাচারালি আমরা যেটা দেখি কি, কোনো একজন মেগা স্টারকে যখন মেকআপ করাতে হবে তার স্কিন নিয়ে প্রচুর ওয়াকিবহলতা থাকতে হবে, তার নিজেরও যেমন আছে, মেকআপ যিনি করাবেন তারও থাকতে হবে। তো মেগা স্টারের জন্য কি সমস্তটা আলাদা, নাকি তুমি এই যে বললে জয়া হাসানের মেকআপ তুমি করিয়েছো, সাবিলাজির মেকআপ তুমি করিয়েছো, এই ব্যাপারগুলো মানে ইকুইপমেন্টস গুলো মানে প্রোডাক্ট গুলো সেগুলো কি ডিফারেন্ট হয় নাকি একই প্রোডাক্ট হয়? এখন যেটা হয়েছে, আমি বাংলাদেশে তো অর্জুন রামপাল আসছিল আমার একটা শোতে, তখন ওনার সাথে কাজ করছি। সো যেটা দেখছি যে সমস্ত সেলিব্রিটিদের নিজস্ব একটা পাউচ থাকে, মেকআপ পাউচ, যেটা হচ্ছে আমি অর্জুন রামপালকে দেখছি এবং ভাইয়ার ক্ষেত্রেও দেখছি। ভাইয়ারও একটা মেকআপ, আলাদা একটা মেকআপ কিট আছে, যেটা হচ্ছে সবুজ ভাইয়ের বানানো। সবুজ ভাই আর কি টুকটাক টুকটাক করে ইয়ে করছে। আবার ভাইয়া দেখলাম এবার এই যে অমিত কাজ করলো অমিতের সাথে, যে বরবাদে। সো বরবাদ থেকে অমিতও কিছু জিনিসপত্র কিনে দিচ্ছে ভাইয়াকে। সো একটা মেকআপ পাউচ আছে। সো বেসিক্যালি যেটা হয় যে ভাইয়ার স্কিন অনেক সেন্সিটিভ এবং হচ্ছে অনেক ফর্সা, তো সোয়াই হচ্ছে ওনার বার্ন হওয়ার চান্স বেশি থাকে, সানবার্ন হওয়ার। তো ওনার জিনিসগুলো টোটালি আলাদা ছিল এবং আমিও চেষ্টা করছি যেন আলাদাভাবেই ওই মেকআপ গুলো কেনা হয় এবং মেকআপ গুলো করা হয়। এবং মোটামুটি আমি যেটা বিশ্বাস করি যে প্রত্যেকটা আর্টিস্টেরই আলাদা মেকআপ পাউচ থাকা উচিত আর কি। সো সেটা তাহলে, কারণ তার স্কিন, সে একটা স্কিন স্পেশালিস্ট দেখায় যে আমি ওই এই প্রোডাক্ট ইউজ করি, সো আপনি একটু চেক আউট করে দেন। আমার মনে হয় উনি
এটাই ভালো হয় আর সবসময়। আর ভাইয়ার জন্য ভাইয়ার মেকআপের পাউচে যা যা ছিল ওগুলো দিয়ে সবসময় মেকআপ করছি আমি আর কি। এই শুটের জন্য টোটালি আলাদা একটা মেকআপের জিনিস পাউচ ছিল, কারণ এটা আমার স্কিন টোন তো করা হয়েছে অনেক, দ্যাটস ওয়াই। আর ভাইয়া যখন নর্মাল মেকআপ করা লাগে সেই ক্ষেত্রে নর্মাল মেকআপের জিনিসও আলাদা আছে, ওটা ওই ব্যাগের মধ্যেই আছে। তোমার সঙ্গে ভাইয়ার খুব ভালো একটা রিলেশন তৈরি হয়েছে, ভাইয়া তোমায় অনেক পছন্দ করেছেন, ভালোবেসেছেন। তাহলে কি আমরা এক্সপেক্ট করতে পারি যে নেক্সট প্রজেক্ট গুলোতে আমরা তোমাকেই ভাইয়ার মেকআপ আর্টিস্ট হিসেবে পাবো? এইটা আসলে বলাটা একটু ডিফিকাল্ট আছে, কারণ হচ্ছে গল্পের প্রয়োজনে যদি আমাকে প্রয়োজন হয় তাহলেই আমি আছি। আমি আসলে যেটা মনে হয় যে ভাইয়া নেক্সট সিনেমায় যদি গল্পে যদি মনে হয় যে এই গল্পের জন্য তারেককে লাগবে, আচ্ছা ঠিক আছে, তাহলে তারেক করবে। যদি মনে হয় যে এই গল্পের জন্য উনি বম্বে থেকে মেকআপ আর্টিস্ট নিয়ে আসবে, ফাইন, নিয়ে আসবে। আমার কাছে মনে হয় যে যদি গল্পের প্রয়োজনে দরকার হয় আমাকে, আমি থাকবো, আর যদি মনে না হয় তাহলে থাকবো না। কারণ ভাইয়া এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, এটা ভাইয়ার সাথে কাজ করে আমি বুঝতে পেরেছি। কারণ আমি এটা ধরে বসে থাকবো না যে আমি আসলে সব কাজ ভাইয়ার আমি করব, এটা আসলে আমারও উচিত না ধরে বসে থাকা। সো আমার উচিত ভাবা এটাই যে যদি আমার কাজ ভালো লাগে এবং যদি ভাইয়ার মনে হয় যে আমার নেক্সট সিনেমার কাজটা তারেক কর, এবং আমি যদি সেটা যেন ক্যাপেবল হই, সেটা আমি করব। আমি তো বেসিক্যালি পুরা সিনেমা করি একসাথে, আমি আসলে খুবই পার্সোনাল খুবই কম যেতে চাই, আমি পুরা সিনেমার ডিরেক্টটা নিতে চাই আসলে, যে পুরাটা আমি করছি এরকম। হ্যাঁ, তো এই জন্য আসলে বলতেছি। তোমার চোখে বাংলাদেশের এখন সেরা মেকআপ আর্টিস্ট কে? আমার চোখে তো আমি, তুমি যদি বলো যে তোমার চোখে সবচেয়ে খারাপ কে, সেটাও আমি আসলে নিজের ঢোলটা নিজেই পিটাই, দরকার নেই আমার মানুষকে পিটানের। এটা খুব ভালো ছিল। তুমি এখনো পর্যন্ত প্রচুর আর্টিস্টদের মেকআপ করালে, আমি তোমার ইনস্টাগ্রামে দেখলাম। আচ্ছা, দুজনের নাম বলবে, একজন মেল একজন ফিমেল, যাদেরকে মেকআপ করিয়ে তুমি সবচেয়ে বেশি স্যাটিসফাইড, হয় না তুমি মেকআপ করার পরে তাকে দেখতে এত সুন্দর লাগছে, এরকম একজন অভিনেত্রী বলো, একজন অভিনেতা বলো। খোদার কসম, তুমি ঝামেলায় ফেলে দিলে আমাকে। না, এটা আসলে আমি বলবো না, কারণ আমি আসলে সবসময় যেটা ফিল করি সেটা হচ্ছে আমার এই চেয়ারটায়, আমি এখন একটা মেকআপ রুমে বসা, আমার এই চেয়ারটায় যখন একজন মানুষ, একজন আর্টিস্ট বসে, সে হচ্ছে আমার ক্যানভাস। তো তার উপরে আমি হচ্ছে ছবি আঁক। সো এই ছবি আঁকার মধ্যে আসলে কাকে কতটুকু সুন্দর লাগবে এটা আসলে পরবর্তীতে ক্যামেরায় বা মানুষ দেখে পড়বে। সো আমার কাছে ডিফারেন্ট কাউকেই লাগে না, আমি সবসময় চাই যে আমার ক্যানভাসে আমি যেন সুন্দর কাজ করতে পারি। সো যে আমাকে এই ক্যানভাসটা সুন্দরভাবে দেয় যে ঠিক আছে তুমি করো, তাকে আমার ভালো লাগে। সেটা আসলে অনেকেই আছে, আমি আসলে নাম বলতে পারবো না। তিনটে করে নাম তো তুমি বলতেই পারো, তিনজন মেল তিনজন ফিমেল। না না, আমার কাছে সবাই প্রিয়, সবাই, আলাদা করতে পারবো না কাউরে। এই যে রিসেন্টলি আমরা দেখলাম তাণ্ডব মুক্তির জাস্ট 6-7 দিনের মাথাতেই পাইরেসি হয়ে গেল, এইচডি কোয়ালিটিতে ছবিটা লিক হয়ে গেল, এবং এটা তাণ্ডবের আগে বরবাদের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটেছে। তো এটা কি তুমি ফিল করেছো যে শুধুমাত্র সাকিব ভাইয়ার ছবির ক্ষেত্রেই ব্যাপারগুলো হচ্ছে, আর কোনো ছবির ক্ষেত্রে হচ্ছে না? হ্যাঁ, এটা খুবই বাজে, এটা খুবই বাজে একটা দিক আসলে। ব্যাপার যেটা হয়েছে যে তুমি যত বড় হবা তোমার তত হেটার্স বাড়বে। তো এই হেটার্সরাই আবার তোমার পাশে আইসা আইসা তোমাকে তোষামোদ করবে, ইয়ে করবে, তেল মারবে। সো ভাইয়ার ক্ষেত্রে সেরকম হয়েছে যে ভাইয়া তো এত বড় হয়ে গেছে যে ভাইয়ার আসলে হেটার্স গুলো অনেক অনেক হয়ে গেছে, এবং হচ্ছে সেগুলো না খুব কাছাকাছি জায়গা থেকে ওনাকে অবজার্ভ করে এবং হচ্ছে সেগুলো ক্ষতি করার চেষ্টা করে। তো ভাইয়ার আমি এটাই দেখলাম যে বরবাদ হচ্ছে, বরবাদের পরে অনেক চেষ্টা করছে, আমাদের প্রডিউসাররা অনেক চেষ্টা করছে, আমাদের শারমিন আপু অনেক চেষ্টা করছে, কিন্তু তাণ্ডবে এসেও যে এটা হবে, এটা আসলে এটা জাস্ট সিনেমার এখান থেকে ঠাপ করে এখানে ফেলে দেয়। এই পাইরেসি, এটাতে আসলে আমাদের সবার পেটে লাথি মারে। আমরা একটা বড় সিনেমা করছি, এতগুলো মানুষ কাজ করছেন, এতগুলো মানুষের অন্য কি বলে এটাকে, অর্থ উপার্জনের জায়গা ছিল। তো এরকম পাইরেসি হইলে কি হবে? আমাদের বড় সিনেমার তো হবে না, 10 কোটির জায়গায় সেখানে 1 কোটি টাকার সিনেমা হবে, সেই সিনেমা পাইরেসি করে আর কি করবি তোরা? এটা আসলে উচিত না। সো এটা নিয়ে আমার কথা হচ্ছে যে পাইরেসি না হওয়াটাই ভালো।
তাইলে হচ্ছে সিনেমাটা বাঁচবে, আমরা বাঁচবো, সবাই বাঁচবো আসলে। কারণ আমরা তো আসলে জীবনে আগে শিখি নাই। হ্যাঁ, আমরা কিন্তু মানে যেমন আমার আমার আজ কাজ করলে টাকা পাবো, কাজ না করলে টাকা পাবো, মানে সিম্পলি, একদম সিম্পলি। এবং হচ্ছে আর কিছু পারি না আমি, আমি শুধু এইটাই পারি, এই শিল্পকর্মটাই পারি। এবং আমার লাইফের আমি হচ্ছে একটা গ্রাজুয়েশন একটা ছেলে যে চাকরি না করে আমি হচ্ছে এই মানে শিল্পকর্ম করার জন্য আমি পুরোটা আমার আমার টাইমটা, আমার মেধা, আমার সবকিছু এখানে আমি ইনভেস্ট করছি। সো এতে কি হয় যে এই যে পাইরেসি করলে আমাদের শিল্পকর্ম মেধাটাকে হচ্ছে এরকম উন্মুক্ত টাকা ছাড়া দেখতে দেওয়া, এবং এতে তো আসলে আমার পেটে লাথি মারা, সেটা আসলে উচিত না কারোই। যে করতেছে সে হচ্ছে 2টা টাকা বেশি কামাবে, 2টা টাকা সাময়িক 2টা টাকা কামানোর জন্য সে এরকম করতেছে, আসলে এটা উচিত না। আমি দেখলাম যে এরকম আসলে আমাদের দেশে না, শুধু সব জায়গায় হয়। এই যে জুরাসি পার্কের যে সিনেমাটা 3 তারিখে রিলিজ হইলো, ওটা আমি 4 তারিখে দেখতেছি, এটা অনলাইনে ঘুরতেছে। আরে ভাই, মানে সব দেশেই হয়, কিন্তু আমাদের দেশে আসলে হওয়াটা আমাদের জন্য খুবই মানে, ওটা তো অনেক কোটি কোটি টাকার বিলিয়ন ডলারের সিনেমা। আমাদের দেশে তো ছোট্ট মাত্র বাজেট বাড়া শুরু হয়েছে ইন্ডিয়াতে বা বাংলাদেশে, সুন্দর মানে মাত্র শুরু হয়েছে। কলকাতার সিনেমাতেও ভালো বাজেট, কারণ আমাকে হচ্ছে ইয়েও বললো কলকাতার থেকে, আমাদের যে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, ও বলতেছে দাদা তুমি অনেক ভালো কাজ করো, তোমার কিন্তু কলকাতাতে কাজ করতে হবে, আমি ওইটার অপরচুনিটি ম্যানেজ করে দিব। আমি বলছি অবশ্যই করবো, সমস্যা নেই আমার। কিন্তু এইভাবে পাইরেসি হলে আসলে আমাদের সিনেমার জন্য অনেক বড় ক্ষতি, এটা এটা আসলে পূরণ করার মতো না। ন্যাচারালি আমরা এতদিন বাংলাদেশে মেগাস্টারের যত সিনেমায় শুট হতে দেখেছি, ম্যাক্সিমাম সময় সবুজ ভাইয়াই মেকআপ করিয়েছে। তো এই প্রজেক্টটার ক্ষেত্রে তুমি বলছো পুরো সিনেমাটার দায়িত্বেই তুমি ছিলে। আচ্ছা, ইন্ডাস্ট্রির ভেতরে কখনো এরকম শুনতে হয়েছে যে সবুজকে সরিয়ে তারেক কেন? এইটা তো আসলে আমার কান অব্দি আসছে, কয়েক জায়গা থেকে আসছে, বাট আমি সবুজ ভাইয়ের সাথে ক্লিয়ার ছিলাম অলওয়েজ, কারণ সবুজ ভাইও জানতো। তো আমি সবসময় চাইছি, আমি কিন্তু এমন না যে চাই নাই যে সবুজ ভাই কাজ, আমি চাইছি সবুজ ভাই কাজ করে। এবং যেহেতু উনি সবসময় সাকিব ভাইয়ের সাথে কাজ করে, 25-26 বছর ধরে সাকিব ভাইয়ের সাথে কাজ করে, ওনার বস যে ছিল উনি ছিল সাকিব ভাইয়ের মেকআপ আর্টিস্ট, তারপরে উনি হয়েছে। তো আমি সবসময় চাইছি এবং চাইও উনি কাজ করুক, এখনো আমি চাই। উনি ফোন দিলে আমি বলি সবুজ ভাই আমার উপর প্রেশার হয়ে যাচ্ছে, আপনি প্লিজ ব্যাক করেন। আমি এই যে লাস্ট ঈদের আগেও বলছি আমি এই কথা, কারণ আমি তো আসলে মানে কখনোই চাইবো না যে আমার ডিপার্টমেন্টের একটা লোক যে হচ্ছে সবসময় কাজ করতে ভালোবাসে, সেই লোকটা বসে থাকে, আমি কখনোই চাইবো না। এবং হচ্ছে এরকম কথা আমার কানে আসছে, কিন্তু অনেক আবার এরকম কথাও আসছে যে আরে সবুজ তো আছে, তার একরে সাকিব স্টপ করতে দিবে না, এটাও আসছে। এটা প্রথম থেকে আসছে, যখন আবার দেখছে যে আমি মেকআপ করতেছি, তখন আবার এরকম কথাও আসছে যে সবুজ যে তারেকের জন্য সবুজে বের করে দিচ্ছে, এরকম আসছে। এইগুলো সব বুয়া নিউজ, এগুলো আসলে ফেক, পুরোটাই ফেক। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাজ করছো, মনের মতন কোনো বন্ধু পেয়েছো যাকে তুমি আপদে বিপদে সব সময়ের জন্য পাশে পেয়েছো? মনের মতো বন্ধু, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি সবাই তো ওয়ার্কিং ফ্রেন্ড, আমরা কাজের সুবাদে বন্ধু। এবং এই বন্ধুত্বর জন্য আসলে কিন্তু আমাদের রিয়েল বন্ধু নাই, কারণ আমরা এই দিকে এত সময় দেই যে আমার অনেক ফ্রেন্ড ছিল একটা টাইমে, ইন্টারে যখন পড়তেছি, এইচএসসি তে, তখন অনেক ফ্রেন্ড ছিল। কিন্তু যখন হচ্ছে আমি আস্তে আস্তে ওয়ার্কিং মানে কাজের দিকে ঢুকলাম, আমার আসলে ফ্রেন্ড কমতে থাকলো, কারণ ওরা যখন ফ্রি থাকে, ওরা শুক্র শনি ফ্রি থাকে, আমি হয়তো বা শুটিং যাও না। সো সো আমি ভাবি যে আমি শুটিং করতেছি, ওরা আসলে বাসায়। সো এরকম ডিস্টেন্স হইতে হইতে আমার আসলে নর্মালি কোনো ফ্রেন্ড নাই, কিন্তু আমার হচ্ছে ওয়ার্কিং সেক্টরে অনেক ফ্রেন্ড এবং আছে, মনের মতো ফ্রেন্ড আছে, ফোন দিলে সবসময় সাপোর্ট পাওয়া যায়। কাজ বিষয়ে বেশিরভাগ কথা হয়, এদের ক্ষেত্রে আসলে ওই পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা কথা হয় না কখনোই। সো আমার আসলে মনের মতো ফ্রেন্ড আমার বউ, সে কিনা আমার মোটামুটি সবকিছুতেই তাকেই পাওয়া যায়। এবং আমার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এই ওরাই। তুমি একটু আগে আমাকে বললে যে তুমি গ্রাজুয়েট, তারপরে তুমি ভেবেছো যে তুমি মেকআপ আর্টিস্ট হবে। তো তোমার এই দুনিয়াটায় তোমার শিক্ষাগুরু কে? আচ্ছা, মানে এই মেকআপ আর্টিস্ট যেটা হচ্ছে যে আমার কাজিন ছিল, ও এখন ডিরেকশন দেয়, ফ্যাশন ডিরেক্টর। ও বেসিক্যালি খুব ভালো মেকআপ আর্টিস্ট ছিল 2008, 9, 10, 11, 12 এরকম।
সো ও যখন হচ্ছে মেকআপ আর্টিস্ট তখন আমরা একসাথে হচ্ছে আমরা কাজিনরা 2-3টা কাজিন ছিল, তো বলতাম যে তাইলে আমরা একসময় একটা প্রোডাকশন হাউস করব, আমরা হচ্ছে নিজেরা ও যেহেতু ও হচ্ছে মেকআপ আর্টিস্ট, ও হচ্ছে বলতেছিল যে আমি একসময় ডিরেকশন দিব, তাইলে তুই ক্যামেরার কাজটা শিখ, মানে আমাকে বল। তো আমাদের আরেকটা কাজিন আছে, ওকে ওকে বলছিল, ও তখন আর শিখে নাই। তো আমি ক্যামেরার কাজে, ও আমাকে জোর করে ক্যামেরার কাজে দেয়। আমি প্রায় 1.5 বছর ক্যামেরায় ছিলাম। তো ক্যামেরার কাজটা অনেক কষ্ট, এটা আসলে আমি পারতাম না। আমি ওটা প্রতিদিন রাতে শেষ করে এই অফিসে যে ক্যামেরা গুছায় টুছায় বুঝায় দিয়ে আসাটা অনেক কষ্ট, এটা আসলে পসিবলই ছিল না আমার জন্য। তো ওইটা 2008-এর কথা। তারপরে আমি ব্যাক 1.5 বছরের মতো 9-এর লাস্ট পর্যন্ত আমি বলছি যে আমি এটা পারবো না, আমার দেওয়া হবে না। পরে বলতেছে যে তাহলে কি করবি, আমি বলছি যে আমি জানি না কি করবো। পরেও বলতেছে তাহলে আমার তো অ্যাসিস্ট্যান্ট নাই, ওর নাম হচ্ছে ফজলে রাব্বি, ওই সময়ের খুব ভালো মেকআপ আর্টিস্ট এবং খুবই টিভিসি করতো, হ্যাঁ, তারপর করতো। সো পরে বললাম তো ঠিক আছে, তাহলে আমি তোর সাথে কদিন অ্যাসিস্ট করি, তোর অ্যাসিস্ট্যান্ট আসলে আমি আবার চিন্তা ভাবনা করি কি করব। তো ওর সাথে যাওয়ার পরে দেখলাম যে আরে ভাই এটাই তো আমার, মানে এইটাই তো আমি শিখতে চাই। হ্যাঁ, একটু আরাম আছে, মেকআপটা করার পরে একটু জায়গায় শুয়ে থাকা যায়, হ্যাঁ, মাঝে সেটে যায় ঠিকঠাক একটা ঠিকঠাক মতো নিয়ে পাওয়া যায়। এবং ও ওই সময় অনেক ভালো মেকআপ আর্টিস্ট ছিল দেখে ওরও খুব নাচ সুনাম ছিল। আমি চিন্তা করতাম যে ঠিক আছে, তাহলে আমিও এরকম হব, তাইলে আমি সুনামটা পাবো। আর তো ওর যেহেতু প্ল্যান ছিল ডিরেক্টর হবে, তো ও বলছে আচ্ছা ঠিক আছে। আমি ওর সাথে কাজ করার পরে ও বলতেছে যে তাহলে তুই কর, বাইরের অ্যাসিস্ট্যান্ট নিব না, তুই কর। তো ওর সাথে করতে 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 হচ্ছে আমি 1.5 বছর 2 বছরের মতো ওর সাথে অ্যাসিস্ট করছি। তারপরে আমি আসলে নিজেই বের হয়ে গেছি আর কি, বের হয়ে আমি কাজ শুরু করছি। এবং আমি বের হওয়ার 1 বছর পরে ও আবার শিফট করছে, ডিরেকশনে শিফট করছে। তো ও যেহেতু অনেক ভালো কাজ করতো এবং ওর সাথে যেহেতু আমি কাজ করতাম, সো ওর যে ক্লায়েন্ট গুলা ছিল, ওই ক্লায়েন্ট গুলা আসলে আমাকে টানা শুরু করছে। দো নাইক, সো ওর কাজগুলো ও করবে ভালো, সো এই জন্য ওর থেকে আমাকে টানা শুরু করলো, আমি এই কাজ শুরু করলাম। এই হচ্ছে ব্রেকিং পয়েন্ট। এবং ও হচ্ছে ডিরেকশন দেওয়ার পরে এখন খুব ভালো কাজ করতেছে, 2-3টা সিনেমাও বানাইছে, ভালো করতেছে। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। তুমি কিছুক্ষণ আগে বললে যে তোমাকে যেহেতু বিভিন্ন রিলে দেখা গেছে তুমি সাকিব ভাইয়ার মেকআপ করাচ্ছ, তো সাধারণ মানুষ তোমাকে এখন বলছে যে সাকিব ভাইয়ার মেকআপ আর্টিস্ট তুমি। এটা তো ধরো গ্রাউন্ড লেভেলের ব্যাপার হলো। এই মেগাস্টার সাকিব খানকে মেকআপ করাবার পরে ইন্ডাস্ট্রিতে তোমার মাইলেজ বাড়লো, আদৌ বাড়লো? বাড়লে কতটা বাড়লো? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে তো সবাই জানে যে তাণ্ডব সিনেমা করছি আমি, এবং হচ্ছে সাকিব ভাইয়ের ফুল, যেহেতু তাণ্ডব সিনেমা আমি করছি, রায়হান রাফি যেহেতু আছে, উনি সাকিব ভাইয়ের মেকআপও আমি করছি। এবং হচ্ছে লাস্ট প্রিমিয়ার শোতে, তারপরে হচ্ছে আমরা যে প্রেস মিট করলাম, ওখানেও হচ্ছে ভাইয়ার রেডি করে আমি নিয়ে গেছি। তো ভাইয়াকে হচ্ছে 3টা মেকআপে মানুষ দেখছে, তো আমাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করছে এবং খুব ভালো ভালো জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করছে। অনেক ডিরেক্টররা ফোন দিয়েও অ্যাপ্রিসিয়েট করছে, আমার খুব ভালো লাগছে জায়গাটা। আর হচ্ছে যেটা হয়েছে যে মোটামুটি আমার একটা বড় একটা মায়া, মানে ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা আরো আপার হয়েছে জায়গাটা, যে সাকিব ভাইয়ের সাথে ওই যে বললাম না 16 কলা পূর্ণ হয়ে গেছে, 16 কলা পূর্ণ হতে আমার 16 কলা পূর্ণ হয়ে গেছে আসলে। থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো থেকো। বাংলাদেশ গেলে যদি তোমার সময় থাকে তাহলে নিশ্চয়ই আমরা দেখা করবো, আমাদের দেখো। যদি পাও তোমরা। আর আজ যে তোমার সঙ্গে আমার কথা হলো, এই সুবাদটা তৈরি করে দিয়েছে কিন্তু ফারজানা দিদি, ফারজানা সান। নিশ্চয়ই জানবে ফারজানা দিদি তোমার কোনো আপুই সানাপুই আমাকে বলেছিল, এবং হচ্ছে তোমার সাথে নিচাপ পড়ানোর ব্যাপারটা সানাপুকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি করে দিয়েছে ইন্টারভিউটা। উল্টো দিকে আমরাও অবশ্যই দিদির কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে তোমার সঙ্গে দিদির থ্রু দিয়েই আমাদের আলাপ হলো। এবং অবশ্যই তুমি খুব ভালোভাবে এগিয়ে যাও, তোমার আরো সুন্দর সুন্দর মেকআপ আমরা দেখতে পাই। আর অবশ্যই আমাদের এটা চাওয়া থাকবে যে যখন তোমাকে প্রয়োজন পড়বে মেগাস্টারের মেকআপ তুমি করাও। হ্যাঁ অবশ্যই। এবং আরেকটা জিনিস বলি যে আমার ভাইয়ার সাথে কাজ করার কমফোর্ট জোনটা তৈরি করে দিয়েছিল সানাপু। মানে শি ইজ গুড, মানে সো গুড, মানে এত। এবং ওর সাথে তো আমি অনেক আগে থেকে কাজ করি, আমরা সেই বাজি থেকে বেসিক্যালি কাজ করি আর কি। সো
সানাবো অনেকজন, সানাপুর জন্য আসলে রাস্তাটা আরো সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, যে শুটিং ভাইয়ের সাথে শুটিং করার যে এনভায়রনমেন্টটা উনি খুব সুন্দর করে আমাকে করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থেকো। আল্লাহ হাফিজ দাদা। আল্লাহ হাফেজ।